ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের কমন বিষয়। এই বিষয়টি দুটো সাবজেক্টই দরকার। এখানে বিষয়টি 12 এর ক্ষেত্রে লাগবে, বিএ মেজর, বিএ মাইনর, এমএ, নেট ব্যুরো, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস সব ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের উপনিবেশিক শাসনে ভারতের অর্থনীতি। তোমরা কথা জানো যে ভারতবর্ষে উপনিবেশিক শাসন ছিল মোট 190 বছর। ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি ভারতকে শাসন করেছে, শোষণ করেছে। তাদের ইচ্ছা মতো ভারতে অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামো তারা গড়ে তুলেছে তাদের শাসনের স্বার্থে। তো আমি এর আগে ভারতের উপনিবেশিক শাসনে, ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে যে কোম্পানি সরকার 100 বছর ছিল, 1757 থেকে 1857 মহাবিদ্রোহের আগে পর্যন্ত, এবং মহাবিদ্রোহের পর 1858 থেকে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সরকার সরাসরি ভাবে ভারতকে শাসন করেছে। এটা 90 বছর, অর্থাৎ মোট 190 বছর এর রাজত্বকালে ব্রিটিশ উপনিবেশিক সরকার ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে আলোচনা আমি একটি ভিডিওতে করেছি। আজকে সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে, পলাশির যুদ্ধের পর তোমার দেওয়ানি লাভ 1765, একাধিক নবাবের আমলে ক্রীড়নক পাপেট নবাবের হাতে আসল ক্ষমতা ছিল না, কোম্পানির হাতে ছিল। সেসব নিয়ে আলোচনা করেছি। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কেও আলোচনা করেছি আগের ভিডিওতে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে উপনিবেশিক শাসনে রায়তআরি ব্যবস্থা। দেখো, ভারত আজকের দিনেও কৃষি প্রধান দেশ, তবে ভারতের শিল্পায়ন ঘটেছে। ভারত বিশ্বায়নের প্রক্রিয়াকে গ্রহণ করেছে। এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই তিনটিকে ভারত আজকে গ্রহণ করেছে। আজকের প্রেক্ষাপটে ভাবলে হবে না, আমাদের ভাবতে হবে সেই ব্রিটিশ শাসনকালে 19 শতকের কথা। রায়তআরি ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের পর 1820 সালে এটা ভূমি বন্দোবস্ত বা জমি বন্দোবস্ত কৃষিক্ষেত্রে চালু হয়। টমাস মনরো এই রায়তআরি ব্যবস্থা চালু করেন দৃঢ়ভাবে, এবং তাকে রায়তআরি ব্যবস্থার জনক বলা হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কৃষক জমির মালিক, কিন্তু তা নয়। আমরা রায়তআরি ব্যবস্থা কেমন ছিল, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল, সেগুলো আলোচনা করলে স্পষ্টভাবে ধারণা লাভ করতে পারবো। 1 নাম্বার বৈশিষ্ট্য, রায়তআরি ব্যবস্থাতে মধ্যস্বত্বভোগী শ্রেণীর অনুপস্থিতি। আমরা এটা দেখেছি যে চিরস্থায়ী বন্দোবস্তে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটেছে। কৃষক আর সরকারের মাঝখানে 4-5 জন জমিদার ছিল, স্তর বাই স্তর বড় জমিদার, তারপরে স্তরে তার নিচে জমিদার, তার নিচে জমিদার, এইভাবে একাধিক। এদেরকে মধ্যস্বত্বভোগী শ্রেণী বলা হয়। মধ্যস্বত্বভোগী শ্রেণী কাকে বলে? যে শ্রেণী জমিতে উৎপাদন
করে না, জমি চাষ করে না, এবং যারা খাজনা বা রাজস্ব জমির এর উপর কৃষকদের কাছ থেকে আদায় করে তার একটি অংশ সরকারকে জমা দেয়। এখানে সরকার বলতে গেলে কোম্পানি সরকারের, গভর্নরের সরকার বা কোম্পানি সনদ আইন অনুযায়ী সরকার। এই সময়ে সনদ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করছে। এই শাসনকালে মধ্যস্বত্বভোগী শ্রেণীর, যেটা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেখা দিয়েছিল, সেটা কিন্তু এই রায়তোয়ারি ব্যবস্থাতে ছিল না। কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, মাঝখানে কোনো জমিদার মধ্যস্বত্ব ভোগীরা তারা জমি চাষ করে না, জমির ফসল আদায় করে কৃষকের কাছ থেকে এবং একটা অংশ নিজেরা রেখে দিত এবং তার দ্বারা তারা আমোদ প্রমোদের সঙ্গে জীবনযাপন করত। পাশাপাশি কৃষকদের উপর তারা অত্যাচার করত। এই শ্রেণী রায়তোয়ারি ব্যবস্থাতে ছিল না। এটা রায়তোয়ারি ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য। 2, জমির মালিকানা। জমির মালিকানা, আমরা এটা জানি যে কৃষক যদি স্বাধীন হয় তাহলে জমি কৃষকরা চাষ করবে এবং জমির মালিকানাও তাদের হাতে থাকবে। কিন্তু রায়তোয়ারি ব্যবস্থাতে জমি চাষ করেছে কৃষকরা, কিন্তু জমির সত্ত্ব অর্থাৎ জমির উপরে যে অধিকার, সেই অধিকার, মালিকানার অধিকার, এই জমিটা আমার, কৃষকের নামে জমি দেওয়া, এইটাই হলো জমিতে কৃষকদের সত্ত্বের অধিকার। এই অধিকার রায়তোয়ারি ব্যবস্থাতে ছিল না। তাহলে মালিকানা কাদের হাতে ছিল? মালিকানা ছিল তোমার সরকারের হাতে। এখানে সরকার বলতে গেলে কোম্পানি সরকারের হাতে ছিল। 3 নাম্বার, জমির শ্রেণী বিভাজন করা হয় রায়তোয়ারি ব্যবস্থাতে। শ্রেণী বিভাজন মানে কি? জমি জরিপ করে, জমি মেপে কৃষকদের হাতে দেওয়া হয় জমি চাষ করবার জন্য, এবং উৎপাদনের ভিত্তিতে, উৎপাদনের পরিমাণের ভিত্তিতে জমির উর্বরতা নির্ধারণ করা হয়। জমিকে তোমার 9টি শ্রেণীতে ভাগ করা হয়। যে জমিটা খুব বেশি ফসল উৎপাদনের পক্ষে উপযোগী, সেটা একটা শ্রেণী। তারপরে স্তর বাই স্তর 9টা ভাগে জমিগুলিকে ভাগ করা হয়েছে। তোমার জলাশয়ের ফসল কম হয়, বাগান যেখানে, সেখানে ফসল চাষ হয় না, ফল চাষ হয়। যাই হোক, এরকম ভাবে 9টা শ্রেণীতে রায়তোয়ারি ব্যবস্থাতে এই বাংলা তথা ভারতবর্ষে রায়তোয়ারি ব্যবস্থা চালু হয়েছে। 4 নাম্বার বৈশিষ্ট্য, রায়তোয়ারি ব্যবস্থাতে 4 নাম্বার বৈশিষ্ট্য কোম্পানি সরকারের আমলে দেখা যায়, সেটা হলো কি? রাজস্বের হার। রাজস্বের হার জমির উপর খুব বেশি ছিল। কৃষকরা জমি চাষ করত, রাজস্ব দিত জমিদার তথা কোম্পানি সরকারকে। রায়তোয়ারি ব্যবস্থাতে আমি বলেছি যে জমিদার ছিল না, জমিদার ছিল না, একদম যে জমিদার ছিল না কথা বলা যাবে না। 30 বছর পর পর খাজনার পরিবর্তন করা হতো রায়তোয়ারি ব্যবস্থাতে। তাহলে একটা বেশ কিছু বছর ধরে জমির উপর রাজস্ব নির্ধারণ করত এবং রাজস্বের হার খুব বেশি ছিল। রায়তোয়ারি ব্যবস্থার এই 4টি বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা এই রায়তোয়ারি ব্যবস্থার কতগুলি কুফল মানে ত্রুটি আমরা দেখতে পাবো। 1, সরকারি কর্মচারীদের অত্যাচার ছিল। রায়তোয়ারি ব্যবস্থাতে কোম্পানি সরকারের বহু কর্মচারী ছিল, তারা কিন্তু কৃষকদের উপর অত্যাচার করে জোর করে রাজস্ব আদায় করত। আগে চিরস্থায়ী বন্দোবস্তের আমলে সময়ে, চিরস্থায়ী বন্দোবস্ত যখন ছিল ভারতবর্ষে, তখন জমিদারদের অত্যাচার ছিল। সেই জমিদারদের অত্যাচারের পরিবর্তে রায়তোয়ারি ব্যবস্থাতে কর্মচারীদের অত্যাচার শুরু হলো।
সম্পত্তি যখন কৃষকদের হাতে চাষের জন্য ছিল, আমি আগেই বলেছি চাষের মালিকানা ছিল না, কিন্তু সম্পত্তি চাষ করতো, সে চাষ করার অধিকার তাদের ছিল। সম্পত্তি তখন বাজেয়াপ্ত করা হতো, বাতিল করা হতো, কৃষকদের উচ্ছেদ করে দেওয়া হতো। সম্পত্তি বাজেয়াপ্ত মানে কৃষকদের জমি চাষ থেকে উচ্ছেদ করা। বহু জমিদারের পরিবর্তে এক জমিদারের পরিবর্তে এক বিরাট জমিদার তৈরি হয়ে গেল। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বড় জমিদার, তার নিচে জমিদার, তার নিচে জমিদার, অর্থাৎ কোম্পানি আর কৃষকের মাঝখানে অন্তত 4-5টা জমিদার ছিল। তাহলে একাধিক জমিদার ছিল, জমিদারি ছোট ছিল। তাই এই আবার চিরস্থায়ী বন্দোবস্তে একটা বড় জমিদারি নিয়ে সেটাকে পাট পাট করে বহু জমিদারের হাতে জমি চাষ করবার জন্য বন্দোবস্ত দিত, আর সেই সব জমিদাররা কৃষকদের হাতে জমি চাষের জন্য জমি তুলে দিত। তো এখানে বিরাট একটা জমির মালিক, যেখানে আবার বা গভর্নমেন্ট একটা নিয়ন্ত্রণ করত, কোম্পানি সরকার নিয়ন্ত্রণ করত। তাহলে এইভাবে আমরা দেখছি কোম্পানির অত্যাচার কৃষকদের উপর। এটা কিন্তু রায়তহারী ব্যবস্থার কুফল বা ত্রুটি। 2, রাজস্বের পরিমাণ বিপুল ছিল। এটা তো অবশ্যই একটা ত্রুটি। এত পরিমাণ রাজস্ব দিতে হতো যে ফসলের 45% থেকে তোমার 50% ফসল কৃষক মানে তোমার সরকারকে দিতে বাধ্য হতো। আর এই রাজস্ব আদায় করার সময় সরকারি কোম্পানি, সরকারি যারা কর্মচারী, তারা আবার আরো বেশি কর আদায় করতো, জোর জুলুম করে তারা ওটা ব্যক্তিগতভাবে মানে ভোগ করত। তাহলে এরকম অনাচার অবিচার মূলক কাজ সরকারি কর্মচারীরা মানে ফসল আদায়ের জন্য সময় করত। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে কৃষকদের দুঃখ দুর্দশা নেমে আসে, তাদের আর্থিক দারিদ্রতা নেমে আসে, তাদের খাবার জুটে না, এরকম একটা অবস্থা কৃষকদের দেখা দিয়েছিল। 3 নাম্বার, কৃষকদের উচ্ছেদের ব্যাপারটা ছিল। আগেই আলোচনা করেছি যে কৃষকরা জমির মালিক ছিল না, জমি চাষ করার অধিকার তারা পেয়েছিল রায়তহারী ব্যবস্থাতে। তাদেরকে যে কোনো সময় উচ্ছেদ করে দিত কৃষকদের সরকার। সরকার ইচ্ছা করলে তোমার 20 বছরে 30 বছর পর পর রাজস্ব চেঞ্জ করতে পারত। আবার যদি সরকার মনে করে যে না, তার আগেও রাজস্বের পরিমাণ বাড়াবো, আর বাড়ানোর জন্য কোনো কৃষক যদি আপত্তি করে যে এই পরিমাণ রাজস্ব আমি দিতে পারবো না, তখন তাকে জমি থেকে উচ্ছেদের ব্যবস্থা করা হতো। তাহলে এটা এটা এটাকে এই যে ফসল আদায় করা হচ্ছে, সেটা খাজনা নয়, এটা এটা কিন্তু খাজনা নয়, এটা একটা ভাড়া বা রেন্ট বলা হয়। খাজনা একে ট্যাক্স বলা যাবে না, সরি, এখানে ট্যাক্স বলবা ইংরেজি টার্মটা, যে এটা ট্যাক্স নয়, এটা হচ্ছে রেন্ট। 4 নাম্বার, রায়তহারী ব্যবস্থার আর একটা কুফল হলো যে প্রাকৃতিক বিপর্যয় এটা মানুষের হাতে থাকে না, এটা প্রকৃতির অমোঘ নিয়মে প্রাকৃতিক বিপর্যয় ঘটে। ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, ঝড় হতে পারে। এতে বাড়ি ঘর কৃষকের ড্যামেজ হয়, এর ফলে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়, জমিতে চাষ হয় না। তাহলে এরকম অবস্থাতে কৃষকদের যে রাজস্বটা নির্ধারিত, যে রাজস্ব, সেটাকে কমিয়ে দিলে বা অনেক সময় তুলে দিলে ভালো হয়, কিন্তু কৃষকদের উপর সেই রাজস্ব তোমার তুলে দেওয়া হতো না। আর কোম্পানি সরকার তাদের ইচ্ছা মতো তারা রাজস্ব নির্ধারণ করত। নির্দিষ্ট পরিমাণ তো আছেই, তার অতিরিক্ত করতে, তাহলে কোম্পানি সরকার ইচ্ছা করলে এই দুরবস্থার মধ্যে, অর্থাৎ কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে পড়েছে, বন্যার কবলে পড়েছে, তাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের ফসল নষ্ট হয়ে গেছে, তোমার খরাতে জমি চাষ হয়নি, ফসল হয়নি, সেখানে তারা কি করে রাজস্ব দেবে, তারা কি করে রেন্ট দিবে, সে কথা কিন্তু
কোম্পানি সরকার ভাবেনি। তখন এই কৃষকরা তাদের জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য স্থানীয় মহাজনদের হাতে ঋণ নিতে বাধ্য হয়েছে। মহাজনরা দেখো, এটা তারা ভারতীয়, তারা সুযোগ সন্ধানী, সুবিধাবাদী, তারাও অত্যাচারী। এই মহাজনরা কৃষকদের এই সুযোগে, দারিদ্রতার সুযোগে, প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগে তারা ঋণ দিত এবং সেই ঋণের প্রচুর পরিমাণ সুদ আদায় করত এবং ঋণ দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে শোষণ করত। ঋণের টাকা পরিশোধ করলেও অনেক সময় খাতায় লিখতো না। আর এই ঋণের চক্র জালে কৃষকদের বেঁধে ফেলতো। তাই কৃষকরা অত্যন্ত দারিদ্রতার সঙ্গে, অত্যন্ত কষ্টের সঙ্গে, দুর্ভিক্ষের মধ্যে তারা না খেয়ে ভূক্ষ অবস্থায় জীবন কাটাতো এই রায়তহারি ব্যবস্থাতে। এটাই হলো তোমার রায়তহারি ব্যবস্থার কুফল। তাহলে আমরা 4টি কুফল রায়তহারি ব্যবস্থাতে দেখতে পেলাম। এইবার রায়তহারি ব্যবস্থা ছাড়া আজকের ভিডিওতে আমি আলোচনা করব মহলওয়ারি ব্যবস্থা। ঔপনিবেশিক সরকারের আমলে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের আমলে বা ব্রিটিশ সরকারের আমলে, তার কারণ ব্রিটিশ সরকারই কিন্তু পিছন থেকে সনদ আইনের মাধ্যমে কোম্পানির দ্বারা ভারতকে শাসন করছে। তাই আমরা এখানে ব্রিটিশ সরকারের আমলে বলতেই পারি। তো এই আমলে আমরা যেমন রায়তহারি ব্যবস্থা আলোচনা করলাম, এবার আমরা দেখব যে মহলওয়ারি ব্যবস্থা। এটা 1822 সালে এই ব্যবস্থা চালু হয়। আমরা দেখলাম যে 1820 সালে তোমার রায়তহারি ব্যবস্থা বাংলা তথা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করেছে, জমিদারি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তকে বাতিল করে দিয়ে। এইবার আমরা দেখছি রায়তহারি ব্যবস্থাকে বাতিল করে দিয়ে, বা কোনো কোনো অঞ্চলে রায়তহারি ব্যবস্থা চালু ছিল, আবার কোনো কোনো ভারতবর্ষে কোনো কোনো অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থাও চালু ছিল। 1822 সালে ভারতবর্ষে এই মহলওয়ারি ব্যবস্থা তোমার কিছু কিছু অঞ্চলে ভারতের চালু ছিল। এই যে এটা একটা ভূমি ব্যবস্থা বা জমির উপরে বন্দোবস্ত আমরা বলতে পারি। 1822 সালে আমরা দেখব যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা দেখব যে বাংলার গভর্নর, যিনি ভারতের গভর্নরে রূপান্তরিত হয়েছেন 1833 সালে সনদ আইন অনুযায়ী, সেই উইলিয়াম বেন্টিং, তিনি কিন্তু এটাকে সমর্থন করেছেন, এই মহলওয়ারি ব্যবস্থাকে। মহলওয়ারি ব্যবস্থাতে আমরা কতগুলি বৈশিষ্ট্য দেখতে পাবো। বৈশিষ্ট্য মানে ওই ব্যবস্থার মধ্যে কি কি বিষয় আছে সেটাই হলো বৈশিষ্ট্য। শুধু এক্ষেত্রে নয়, যে কোনো প্রশ্নের মধ্যে যদি বলে যে বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে বৈশিষ্ট্য জানা মানে তুমি বৈশিষ্ট্যের মধ্যে সবকিছু জানতে পারবে, সুফল জানতে পারবে, কুফল জানতে পারবে, সাবজেক্ট ম্যাটার গুলো তুমি উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। এটা একটা কমন ব্যাপার। যাই হোক, আমরা এই মহলওয়ারি ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য তা নিয়ে পয়েন্ট আকারে আলোচনা করবো। 1 নম্বর, জমির ইজারা। জমির ইজারা জমিদারি সিস্টেমের মতো। এটা জমি ইজারা মানে কি, আগে ওই সেনাদের হাতে অনেক জমি ছিল, জমি চাষিদের দিয়ে চাষ করে নিত, রাজস্ব আদায় করতো, করে রাজা বা নবাবকে বা শাসককে, এক কথায় শাসককে তারা দিত, আর বাকি ফসলটা তারা নিজেরা রাখতো। জমিদারি এই সিস্টেমের মতোই, ইজারাদারের মতোই কয়েকটা গ্রাম নিয়ে একটা মহল তৈরি হতো। মহল মানে তালুক তৈরি হতো, মহল বা তালুক তৈরি হতো। তো এটা কত বছর পর পর এই জমির উপর যে রেন্ট, সেটা পরিবর্তন হতো 20 বছর থেকে 30 বছরের মধ্যে। এই 2 নাম্বার হচ্ছে, তাহলে আমরা 1 নাম্বার দেখলাম যে জমির ইজারা দেওয়া হতো তোমার এই ব্যবস্থাতে, মহলওয়ারি ব্যবস্থা জমি ইজারা দেওয়া হতো। ইজারা মানে হলো জমি ইজারাদারকে দেওয়া হতো, প্রভাবশালী ব্যক্তি সে, সুতরাং সে কিন্তু কৃষকদের মধ্যে বন্টন করে দিত। 2 নাম্বার, ইজারাদার গভর্নমেন্টকে
রাজস্ব দিত, গভর্নমেন্টকে বা কোম্পানি সরকারকে রাজস্ব দিত ইজারাদার। এই ইজারাদার হচ্ছে ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি যৌথভাবে ওই মহলের একটা তালুকের কয়েকটা গ্রামের জমি নিয়ে মহল তৈরি হতো বা তালুক তৈরি হতো। ওকে, আচ্ছা, এই জমিগুলোর খাজনা, এই জমিগুলো খাজনা বলবো না, আমরা টার্মে গন্ডগোল করে ফেলছি। খাজনা না বলে আমরা বলবো রেন্ট। সেটা আদায় করে ইজারা প্রাপক সে কি করতো, চাষির কাছ থেকে, ইজারাদার সে চাষির কাছ থেকে ফসল নিয়ে সে তার একটা অংশ নিজে রাখতো, আর বাকি অংশ জমা দিত কোম্পানি সরকারের হাতে, সরকারের কাছে রাজস্ব হিসাবে। ৩ নাম্বার, রাজস্বের হার। মহলহারি ব্যবস্থাতে আমরা দেখব এই রাজস্বের হার কিন্তু অনেকটা বেশি, অনেকটা বেশি। এবং কিন্তু রাজস্বের হার নির্ধারণ হতো জমির উৎপাদন ক্ষমতা অনুযায়ী। জমির উৎপাদন ক্ষমতা অর্থাৎ জমি ভালো, জমি উন্নত মানের জমি, ভালো ফসল হয়, আর তার থেকে অপেক্ষাকৃত কম উন্নত মানের জমি, তার থেকে অপেক্ষাকৃত কম উন্নত, এইভাবে জমিগুলোকে উৎপাদনের ক্ষমতা অনুযায়ী ভাগ করা হতো এবং তার ভিত্তিতে, উৎপাদন ক্ষমতা অনুযায়ী তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণের ব্যবস্থা হতো। কিন্তু রাজস্বের পরিমাণ ধার্য করা হতো অনেক বেশি পরিমাণে। আর ইজারাদার জমি বন্দোবস্ত নিয়ে বা তালুকদার জমি বন্দোবস্ত নিয়ে সেগুলি কৃষকদের মধ্যে তোমার বন্টন করে দিত। এইভাবে দেখা যায় যে ভারতে তোমার ভূমি রাজস্ব ব্যবস্থাকে মহল আরি ব্যবস্থার মধ্য দিয়ে চালু করা হয়েছে। ৪ নাম্বার, আচ্ছা, রাজস্বের পরিমাণ ছিল 80% কোম্পানি সরকার পাবে আর 20% ইজারাদার পাবে। আর রাজস্ব দেবে কারা? যারা জমি চাষ করে। এই ব্যবস্থার কুফল বা খারাপ দিক কি কি? খারাপ, সরকার জমির মালিক, তাই সরকার ইচ্ছা করলে তোমার তোমার তালুকদারের পতন ঘটাতে পারবে। আর তালুকদার পতন ঘটালে, ইজারাদারের পতন ঘটলে নতুন তালুকদার আসবে, নতুন ইজারাদার আসবে। তারা কিন্তু, নতুন ইজারাদার এসে আগে যে কৃষক জমি চাষ করতো যে জমিটা, তাকে উচ্ছেদ করে দিতে পারতো। যে কোনো মুহূর্তে জমিতে কৃষক চাষের অধিকার হারাতো। তাহলে আমরা দেখব যে সর্বদা একটা উৎখাতের আশঙ্কা এই এই তোমার মহলওয়ারি ব্যবস্থাতে দেখা যায়। ২, সরকারি কর্মচারীদের শোষণ। সরকারি কর্মচারী মানে তারা ভারতীয়, তো এটা খুব অত্যন্ত মানে কষ্টের আলোচনা আমাদের করতেই হচ্ছে, যে আমাদের জানা দরকার যে মানুষ কেমন হয়, হিউম্যান নেচারটা কেমন হয়। বা আমরা দেখব যে ব্যক্তিগত স্বার্থে মানুষ কোম্পানি সরকারকে সাপোর্ট করেছে। কিছু কিছু মানুষ প্রতিবাদ করলেও সেটা নগণ্য, আর প্রতিবাদ করলেও সেটা কিন্তু টেকেনি। তার কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে কোম্পানি সরকারের পক্ষে। তাই কর্মীদের যে অত্যাচার, শোষণ, সেটাকে যৌথভাবে কৃষকরা কিন্তু রুখে দিতে পারেনি। আর জমিদারের পরিবর্তে, যেহেতু জমিগুলো সরকারের অধীনে চলে এসেছে, তাই কর্মচারীরা, ওই চর কর্মচারী বলতে গেলে ওই এক একটা গ্রামে গ্রাম প্রধান সে রাজস্ব নির্ধারণ করত ইচ্ছা মতো। মানে সরকার যে রাজস্বের পরিমাণ নির্ধারণ করেছে তার থেকেও বেশি নির্ধারণ করে জমি থেকে ফসল আদায় করত। ৩ নাম্বার, রাজস্বের হার উচ্চ। দেখো, আমরা আলোচনা করেছি রায়তআরি ব্যবস্থাতে যে রাজস্বের হার বেশি ছিল, আমরা এখানেও দেখছি রাজস্বের হার অত্যন্ত বেশি মহলওয়ারি ব্যবস্থাতে। দেখো, এটা খুব স্বাভাবিক, তার কারণ কোম্পানি সরকার, এ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার, এ তো বিদেশি শাসন। আমাদের দেশে এখন যারা শাসন করেন তারাই শোষণ করেন, সাহায্য দেয় উপরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের আন্দোলন করবার মানে মেরুদণ্ডকে ভাঙার জন্য। কিন্তু তা আমার মনে হয় যে তখন সরাসরি ভাবে জমি থেকে উচ্ছেদ করে দিত। তখন যদি একটু চেতনা বেশি থাকতো, হয়তো কৃষকরা সংগঠিত আন্দোলন গড়ে তুলতে পারত। যাই হোক,
রাজস্বের হার খুব বেশি, প্রতিনিয়ত রাজস্ব বাড়তে থাকে বা কৃষকদের শোচনীয় অবস্থা, খারাপ অবস্থা আরো বাড়তে থাকে। নেক্সট হচ্ছে 4 নাম্বার, এই তোমার মহলোয়ারি ব্যবস্থা। আমরা আলোচনা করছি মহলোয়ারি ব্যবস্থা। মহলোয়ারি ব্যবস্থার তোমার 4 নাম্বার ত্রুটি, অত্যধিক কঠোরতা রাজস্ব আদায়ের ক্ষেত্রে। সরকার কঠোরভাবে নির্দেশ দিত তালুকদারদের উপর, ইজারাদারদের উপর, আর তারা আবার তোমার চাপ দিত কৃষকদের উপর। তাই খাজনা সরি রেন্ট যখন দিতে পারতো না, তোমার রাজস্ব দিতে পারতো না কৃষকরা, তখন বারবার তাদের জমি থেকে উচ্ছেদ করা হতো। আর বারবার জমি চাষ করে যেটুকু খাবার তারা সংগ্রহ করত জমি থেকে, যে কোনো মুহূর্তে তাদের চাষ করার অধিকার কেড়ে নিত, জমি কেড়ে নিত। তাতে কিন্তু কৃষকদের আর্থিক অবস্থা উন্নতি তো হয়নি, যে সংকটে ছিল সেই সংকটটা আরো বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আমরা মহলওয়ারি ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। এবার ব্রিটিশ শাসনকালে কৃষকদের হাত থেকে কিভাবে তারা রাজস্ব আদায় করেছে, তার জন্য আবার নতুন আর একটা ব্যবস্থা ব্রিটিশ কোম্পানি সরকারের আমলে চালু হয়েছে, তার নাম হচ্ছে ভাইয়াচারি ব্যবস্থা। ভাইয়াচারি ব্যবস্থা বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা কোম্পানি তথা ব্রিটিশ সরকার 19 শতকে চালু করেছিল। তার মধ্যে ভাইয়াচারি এক সিস্টেমটা একটা অন্যতম। এটা আলাদা কিছু না, এটাও কৃষকদের একটা ব্যাপার। হচ্ছে কৃষকদের শোষণ করার বিভিন্ন নাম তৈরি করা, একই কায়দায় কৃষকদের যদি শোষণ করে কৃষকরা বুঝতে পারবে, আন্দোলন বিক্ষোভ গড়ে উঠবে। সেজন্যই কিন্তু তারা সুকৌশলে ব্যবস্থা চেঞ্জ করেছে। সেই কারণেই চিরস্থায়ী বন্দোবস্ত, সেই কারণেই রায়তওয়ারি বন্দোবস্ত নাম, সেই কারণেই যাতে কৃষকদের আন্দোলন, তাদের ক্ষোভ প্রশমিত করা যায়, সেই কারণে মহলওয়ারি ব্যবস্থা আর এই ভাইয়াচারি ব্যবস্থা হচ্ছে একই কারণে। একজন ব্যক্তির হাতে গ্রামের দায়িত্ব দেওয়া হলো, একজন ব্যক্তির হাতে গ্রামের দায়িত্ব দেওয়া হলো। এই ব্যক্তি কৃষকদের জমি বন্টন করে দেবে, ভাগাভাগি করে দেবে চাষ করবার জন্য, আর রাজস্ব আদায় করে কোম্পানি সরকারকে জমা দিবে। এটাই হলো ভাইয়াচারি ব্যবস্থা। ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে এটা চালু ছিল। যাই হোক, সামগ্রিকভাবে ভারতবর্ষের উপনিবেশিক সরকারের আমলে যে অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমরা আজকে কৃষির উপরে শুধু আলোচনা করছি, এরপরে আমরা আলোচনা করব বাণিজ্যের মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে তারা কিভাবে নিজেদের হাতে রেখেছে আর ভারতবর্ষের মানুষের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে, কিভাবে শোষণ নিপীড়ন করেছে, তা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। শিল্পায়নকে কিভাবে তারা ধ্বংস করেছে সেটা আমরা আলোচনা করব। আজকে আমরা কয়েকটা কোম্পানি শাসনের আমলে ভূমি বন্দোবস্ত সে সম্পর্কে আলোচনা করলাম। এর একটা সামগ্রিক রূপ আমরা তুলে ধরব। তো ভারতীয় সমাজে কৃষি বন্দোবস্তের মধ্য দিয়ে রাজস্ব আদায়ের নীতি কোম্পানি সরকার গ্রহণ করেছে। কয়েকটা ব্যবস্থা আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওতে আছে। 1 নাম্বার, সেইগুলো সাম আপ করবো। 1 নাম্বার, গ্রামীণ এলাকাতে জমিদার, মহাজন, ক্ষেত মজুর, এসব শ্রেণীর উদ্ভব হয়েছে। কৃষি জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আর সরকারের কর্মচারীদের আধিপত্য ব্যাপকভাবে বেড়েছে। জমিদার প্রথা উঠে গেলেও তারা আবার নতুন কৌশলে তালুকদার হয়েছে। জমিদারি ব্যবস্থা উঠে গেলে তারাই আবার নতুন ভাবে মহলারি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে, তারাই আবার ভাইচারি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে। এই এখন তোমরা দেখো না যে আজকে এ দল করছে, কালকে ও দল করছে, তারপর আর একটা দল বদল করছে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবার জন্য। যখনই যারা ক্ষমতায় চলে যাচ্ছে সবাই সেই দলে চলে যাচ্ছে টাকা চুরি করবার জন্য। এটাই যেমন ভারতবর্ষের মানে গরিব মানুষকে শোষণের কায়দা, তেমনি কোম্পানি সরকারের আমলেও এর ব্যতিক্রম ঘটেনি। যে জমিদার ছিল সেই তালুকদার, সেই ইজারাদার, যে কৃষক
সেই ক্ষেত মজুরে পরিণত হয়েছে, অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করেছে। সেই কৃষকদের জমিদাররা, তালুকদাররা পর্যায়ক্রমে, গ্রাম প্রধান পর্যায়ক্রমে দরিদ্র কৃষকদের উপর অত্যাচার শোষণ চালিয়েছে, আধিপত্য বিস্তার করেছে। নাম্বার 2, জমিদারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ও চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীকালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যে ব্যবস্থা চালু হয়েছে রায়তয়ারি ব্যবস্থাতে, সেখানেও কৃষক কিন্তু শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত। তাহলে জমিদারদের এই ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জমির জমির মালিকানা তারা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি তারা জমির নিয়ন্ত্রণ শক্তি, জমি তারা বিক্রি করতে পারতো, জমি ক্রয় করতে পারতো, জমি দান করতে পারতো, জমি বন্ধক রাখতে পারতো। এসব ক্ষমতা কিন্তু জমিদারদের। তারা তো ভারতীয় না, কিন্তু কৃষকদের যে অবস্থা, সেই অবস্থা যে তিমিরে ছিল, যে শোচনীয় অবস্থায় ছিল, যে কষ্টের মধ্যে ছিল, সেটাই থেকে গেল। নাম্বার 3, কৃষকদের অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। কৃষকদের স্বাধীনতা কি করে থাকবে? জমি চাষ করে, পরের জমি, জমি জমি তারা একটা ভাড়াটিয়া মানুষ হিসাবে তারা পরিণত হয়। একটা ভাড়াটিয়া প্রজা ব্রিটিশ আমলে তারা তাদের মধ্যে। এখন আমরা অধিকার পড়াই, স্বাধীনতা পড়াই, রাষ্ট্রের মধ্যে অধিকার পাই মানুষ, সমাজের মধ্যে অধিকার পায়, কিন্তু সেই সমাজ ছিল না, সেই রাষ্ট্র ছিল না। তো তারা ভাড়াটিয়া প্রজাই পরিণত হয়েছে। যে কৃষকদের অধিকার কি করে থাকবে, কৃষকদের স্বাধীনতা কি করে থাকবে? তাদের হাতে জমির মালিকানা ছিল না। হ্যাঁ, কথায় আছে, জমি লাঙল যার জমি তার। জমি যে চাষ করতে পারে না, তাকে জমি দিয়ে কি লাভ? তাতে কি ফসল উৎপাদন ভালো হবে? না, কখনোই হতে পারে না। রাজস্বের হার, 4 নম্বর, রাজস্বের হার। সব ব্যবস্থাতেই রাজস্বের হার খুব বেশি ছিল। সো আর মানে কি বলবো, রায়তয়ারি ব্যবস্থাতে রাজস্বের হার বেশি ছিল, মহলওয়ারি ব্যবস্থাতে রাজস্বের হার বেশি ছিল, ভাইসারি ব্যবস্থাতে রাজস্বের হার বেশি ছিল। আমরা আগের ভিডিওতে যেটা চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনা করেছি, সেখানেও দেখবা যে কৃষকদের উপরে রাজস্বের হার বেশি ছিল। ইচ্ছা মতো চিরস্থায়ী বন্দোবস্তে জমি থেকে কৃষকদের উচ্ছেদ করতে, ইচ্ছা মতো রাজস্ব তারা বৃদ্ধি করত। রায়তয়ারি ব্যবস্থাতে 45% থেকে 55% পর্যন্ত রাজস্ব আদায় করত কৃষকদের কাছ থেকে। রায়তয়ারি ব্যবস্থাতে ইজারাদাররা, রায়ত জমি যাদের দায়িত্ব ছিল, জমিদার, ইজারাদার, কর্মচারী, তাদের হাতে। 5, মহাজনী যে বিষয়, মহাজনী শোষণ। দেখো, মহাজনদের অত্যাচার, শোষণ এটা ব্যাপকভাবে ছিল। কৃষকরা প্রকৃতির উপরে নির্ভর করে জমি চাষ করত, আর সেই মুহূর্তে খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়েই থাকে, হবেই, স্বাভাবিক। সেই মুহূর্তে কৃষকদের পাশে কোম্পানি, সরকার দাঁড়ায়নি। আর সেই সুযোগটা মহাজনরা নিয়েছে, ব্যবসায়ীরা নিয়েছে। ব্যবসায়ীদের শোষণ, অত্যাচার, নিপীড়ন, জমিদারদের শোষণ, নিপীড়ন, অত্যাচার এবং মহাজনদের বাড়তি টাকা আদায় করা কৃষকদের কাছ থেকে, ঋণের জালে বেঁধে ফেলা, ঋণের জালে বেঁধে ফেলা, এইসব ব্যাপারে কোম্পানি, সরকার এর কোনো মাথা ব্যথা ছিল না। কোম্পানি, সরকার নীরব দর্শকের, এইসব নীরব দর্শকের ভূমিকা পালন করে এই জমিদারদের অত্যাচার কৃষকের উপর, তোমার কর্মচারীদের অত্যাচার কৃষকদের উপর, এই সবগুলো সরকার দেখেছে নীরবে। 6, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে। মধ্যবিত্ত শ্রেণী পরগাছা, তারা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে না। যারা উৎপাদন করে কৃষক, আর যারা যারা তাদের সেই ফসলটা ভোগ করছে সরকার, তার মাঝে যারা থাকে, তারা কিন্তু উৎপাদন করে না, তাদের প্রোডাকশন পাওয়ারটা জিরো। সুতরাং এই শ্রেণীর উদ্ভব হয়েছে ব্রিটিশ আমলে, কোম্পানির আমলে। বিভিন্ন জমি বন্দোবস্তের মধ্য দিয়ে কৃষি ব্যবস্থাকে যেভাবে তারা পরিচালনা করেছে, তার সবটাই হচ্ছে কৃষকদের হাতে, কৃষকদের উপরে পড়েছে। যারা জমিদার, তারা শহরে বসবাস করত, বিলাস জীবন যাপন করত। ইজারাদার, তারা বিলাস জীবন যাপন করত। তারা কিন্তু কোনো উৎপাদন
করতো না। এখনো তুমি সমাজে দেখবে যারা খাটে তাদের কোনো ভাত নেই, যারা তাদের সুযোগ সুবিধা ও রাষ্ট্র ও গণতন্ত্র ও প্রজাতন্ত্র যতই বলা হোক না কেন, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া এসব বলা হোক না কেন, কোনো কিছুই কিন্তু কৃষকদের জন্য নয়, সাধারণ গরিব মানুষের জন্য নয়, গরিব মানুষের জন্য ন্যায় বিচার নয়। তো কোম্পানি সরকারের আমলে কি করে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি সরকারের আমলে ছিল সেটা কি করে ভাববো? ভাবতে পারি কি বলো? ভাবা যায় না। তাহলে বুঝতে পারছো যে মধ্যবিত্ত শ্রেণীর দাপটটা কি? আজকের যারা মধ্যবিত্ত শ্রেণী, সবসময় কিন্তু মধ্যবিত্ত শ্রেণী থাকে, আর মধ্যবিত্ত শ্রেণী এত সুবিধাভোগী শ্রেণী, এই শ্রেণীর মধ্যে শিক্ষিতরা থাকে, গাছের আমটা পেড়ে পেড়ে খায়, রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নেয়, আর পাশাপাশি রাষ্ট্রের সুযোগ সুবিধা যখন গরিব মানুষের কাছে যায়, নামে মাত্র দেয় শাসক শ্রেণী, তারা ভোট ব্যাংক কে বজায় রাখবার জন্য আপাত দৃষ্টিতে খুব বড় বড় বাতুলতা যখন দেয়, সুতরাং সেই সুযোগটাও কিন্তু শিক্ষিত মানুষেরা আত্মসাৎ করে। তাই সেই সময়ে কোম্পানির আমলে যে মধ্যস্বত্বভোগী, তাদেরও কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে সেই অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারাও কিন্তু কম অত্যাচারী ছিল না, তারাও কিন্তু কম শোষক ছিল না। শুধু কোম্পানি সরকারকে দায়ী করলে তো হবে না, কোম্পানি সরকার তো বিদেশি সরকার, তারা তো অত্যাচার করবেই। তুমি ভারতবর্ষে জন্মিয়ে, তুমি ভারতের মাটি ব্যবহার করে তুমি ভারতের সন্তানকে, অগণিত সন্তানের উপর তুমি অত্যাচার করছো, এই মধ্যস্বত্বভোগী শ্রেণী, তাদের সঙ্গে কোম্পানি সরকারের সরাসরি যোগাযোগ ছিল, তারা কিন্তু দালাল হিসাবে তারা কাজ করত, তারা তারা পেটুয়া ছিল সরকারের, তারা সরকারকে সমর্থন করত, তারা সরকার যে অত্যাচার করত, সরকারের কর্মচারী তারাও তো ভারতীয়। সুতরাং এই সব ব্যবস্থা আমরা দেখব ভারতীয় অর্থনীতিতে কোম্পানি সরকারের আমলে, ব্রিটিশ সরকারের আমলে লক্ষ্য করব। নেক্সট হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার বিষয় কি, যে কোম্পানি সরকারের আমলে ভারতবর্ষে যে আর্থিক কাঠামো গড়ে তুলেছিল তাদেরই স্বার্থে, তাতে ভারতবর্ষের আগে যে অর্থনৈতিক কাঠামো ছিল, আগেও শোষণ ছিল, কিন্তু শোষণহীন সমাজ ছিল না ভারতীয় সমাজে, আমরা বলছি না, কিন্তু যারা খাল কেটে কুমির নিয়ে এসেছে, যারা এই দেশে স্বাধীনতা তুলেই দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, তাতে যে নতুন যে ব্যবস্থা তারা চালু করেছে, তাতে কি আগের তুলনায় ভালো ছিল? আগে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, চোল যুগে ভারতে, প্রাচীন ভারতে চোল যুগে তোমার গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা চালনা করতো, তাতে অনেকটাই কিন্তু কৃষকরা নিজের কথা নিজে বলতে পারতো, কিন্তু এখানে তো বলতে পারছে না। এই যে রায়তোয়ারি ব্যবস্থা, এই যে মহলওয়ারি ব্যবস্থা, এই যে ভাইচারি ব্যবস্থা, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এখানে কিন্তু কৃষকদের সেই অধিকার ছিল না। তাই পুরাতন যে কোম্পানি সরকার আসার আগে ভারতের যে অর্থনৈতিক কাঠামো ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল নতুন একটা ব্যবস্থা। আপাত দৃষ্টিতে এটা ভালো বলে তারা চালিয়েছে, কিন্তু আসলে ভালো নয়। কৃষকদের উপর মহাজনরা অত্যাচার করছে, তোমার গোমস্তা তৈরি হয়েছে, মহাজন তৈরি হয়েছে, সুদখোর মহাজন, সুদখোর মহাজন খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। গভর্নমেন্ট স্বীকৃত, কোম্পানি স্বীকৃত, আজকের দিনেও কিন্তু সরকার ভাবে বুর্জোয়া শ্রেণী, ক্যাপিটালিস্ট, তাদের মূলধন বিনিয়োগ করে কত বেশি উৎপাদন করবে। প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের বড় বড় মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে সাপোর্ট করে তাদেরকে কি করে তাদের উৎপাদনের পরিবেশ তৈরি করে দেবে। আর শাসককে ভাবা উচিত তাদের এই উৎপাদিত দ্রব্য সাধারণ মানুষের জন্য কি, এই তাদের উন্নতি, ক্যাপিটালের উন্নতি, তাদের অ্যাবনর্মাল প্রফিট, দরিদ্র মানুষের মুক্তির জন্য কি না, এটা ভাবতে হবে। ইতিহাস সেই শিক্ষা দিছে, যারা দেশ চালাচ্ছেন তারা ইতিহাস জানেন না, ইতিহাস তাদের ভালো করে জানতে হবে। যাই হোক, আমি আজকের যে ভিডিও, শোনো, আমি ভিডিও করি শুধু ইনফরমেশন দিই না, আমি কমেন্ট করি, এগুলো তোমরা লক্ষ্য করবে। এই কমেন্ট, এটা কিন্তু সঙ্গত কারণেই কমেন্ট, এটা কখনোই অন্যায় নয়। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি
এটা কৃষি ব্যবস্থার উপরে কোম্পানি সরকারের আমলে এবং ব্রিটিশ সরকার আমলে আমি দুটো ভিডিও করলাম। এই দুটো তোমরা ভালো করে দেখবে, আমি আপলোড দিয়ে এখন দেব। আর পরের ভিডিও আমি একটু আরেকটা নতুন ধরনের ভিডিও দেব, সুভাষ বসু এবং গান্ধীজির মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে আমি ভারতের ইতিহাসের উপরে, তোমার ভারতের যে অর্থনৈতিক কাঠামোর আরো অনেক ভিডিও হবে, বাণিজ্যিক ক্ষেত্রে সরকারের ভূমিকা আর তোমার শিল্পের ক্ষেত্রে ভূমিকা, এই দুটো আলোচনা করব। এখানে আরো 2-3টি ভিডিও হবে। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম।